একেই বলে সোনাই সোহাগা। দিনে দারুণ কাজ, সন্ধ্যাবেলায় একটু মস্তি আর রাত্রে আরাম। রাজীব, কাজ করে আনন্দ তখন পাওয়া যায় যখন কাজটা ভালো মতন হয়। স্বাতি, তুই কি বলতে চাইছিস? আমরা ঠিকঠাক কাজ করছি না? কোথায় হয়েছে বলতো? আমরা একটা গাছের সন্ধানে এসেছিলাম, সেটা পেলাম। হ্যাঁ ভাই, ও তো ঠিকই বলছে। তাহলে কালকে আমরা প্রফেসর কপিলকে কি বলবো? আরে বলে দেবো, আপনি যতদূর বলেছিলেন ততদূরই গেছি, কিন্তু এই গাছটা খুঁজেই পাইনি। আরে এভাবে বললে হয় নাকি? আরে যা বলার আছে কালকে বলবো, ঠিক আছে না? কালকে বলে দেবো। এবার তোদের সবাইকে তানিয়ার কিছু বলার আছে। হাততালি! ওই ছুপা রুস্তম, কি লুকোচ্ছিস রে? তোর মা বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেছে তাহলে? হ্যাঁ রে, এটাই হয়েছে। আরে বাহ, দারুণ ব্যাপার। আরে না ভাই, এমন কিছু না। আসলে আজ সকালেই সবকিছু ফাইনাল হয়েছে। আর তোরা আমাদেরকে বললিও না। ওই কবে বিয়ে করছিস? আগামী মাসে 23 তারিখ। আর হ্যাঁ, তোদের সবাইকে আসতে হবে। আরে তোরা যদি নিমন্ত্রণ নাও করিস তাহলেও যাবো আমরা। দেখ, এটা আনন্দের সময়, একটু গান বাজনা হয়ে যাক তাহলে। অন্তাক্ষরী খেলি আমরা। একটা কাজ করি, তোরা খেলতে থাক, ততক্ষণ আমি আর রাজীব একটু ঘুরে আসি। আরে বাহ, কি ব্যাপার। এবার হবু স্বামী স্ত্রীকে একটু আলাদাভাবে সময় কাটাতে দে। হ্যাঁ হ্যাঁ, যা যা, কিন্তু শোন, বেশি দূরে যাস না কিন্তু। ওকে বাবা, ঠিক আছে, এনজয় ইয়োরসেলফ। ওকে, বাই বাই। বাই বাই। চল খেলাটা শুরু করা যাক। তুমি জানো রাজীব, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমিও, আমি যাকে চেয়েছিলাম তার সঙ্গেই বিয়ে করছি। আর তুমি জানো, এর ক্রেডিট ঋষভ আর স্বাতির পাওয়া উচিত। হ্যাঁ, ওরাও আমাদের বাবা মাকে বোঝানোর জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ। কি হলো রে বাবা? এখান থেকে চলো। চলো চলো চলো। আরে কি হলো? এটা তো তানিয়া চাচা মনে হচ্ছে। কি হয়েছে কি হয়েছে? আরে কি কি হলো? লাশ, লাশ। হ্যাঁ, লাশ। স্যার, লাশটা দেখে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে অনেকদিন ধরে লাশটা এখানে পোঁতা রয়েছে, তাই এত গন্ধ বেরোচ্ছে। স্যার, কিন্তু লাশটাকে এইভাবে কেন রেখেছে? অর্ধেকটা মাটির নিচে আর অর্ধেকটা মাটির ওপরে। না না, পুরোটাই হয়তো পুঁতে ছিল। হয়তো কোনো জন্তু লাশটাকে বাইরে বের করেছে। খোঁড়ার জন্য কিছু নিয়ে এসো। স্যার। স্যার, এটা তো কোনো মেয়ের লাশ। হাতে চুড়ি আর গলায় মঙ্গলসূত্র। তার মানে একটা কথা একদম শিওর, যে চুরি করার জন্য খুন করা হয়নি। চেক করো আর কিছু পাওয়া যায় কিনা। এই সবার আগে লাশটা কে দেখেছিল? তানিয়া দেখেছিল স্যার। হ্যাঁ স্যার, না আমি হোঁচট খেতাম, না আছড়ে পড়ে যেতাম, আর না এই লাশটা দেখতে পেতাম। আমরা দুজন ঘুরছিলাম স্যার, হঠাৎ করে অনেকগুলো ব্লু ফ্লাই আমাদের কাছে চলে আসে। আর আমরা জানি ব্লু ফ্লাই শুধু মৃতদেহের উপরেই ছড়িয়ে থাকে। তাই আমরা ভয় পেয়ে ছুটতে লাগলাম, তো হঠাৎ করে তানিয়ার পা পিছলে গেল, আরো সোজা একদম লাশের ওপর গিয়ে পড়লো। ব্লু ফ্লাইজ যে শুধু লাশের ওপরই ঘুরে বেড়ায় সেটা আপনি কি করে জানলেন? স্যার, আমরা সবাই সায়েন্টিস্ট, আর একটা রেয়ার প্ল্যান্ট যার নাম টেকটোরাস, সেটা আমরা খুঁজছিলাম। আর এটা আমরা খুব ভালো করেই জানি যে ব্লু ফ্লাইজ লাশের উপরেই থাকে। কবে থেকে তোমরা ক্যাম্পেনিং করছো এখানে? স্যার, আমরা এখানে বিগত 4 দিন ধরে ক্যাম্পেইন করছি। কাল রাতে 2 কিলোমিটার দূরে ছিলাম, আজকে সন্ধ্যার সময় এসেছি। স্যার, স্যার আর কিছু জানতে পারা যায়নি। ঠিক আছে,
লাশকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। হ্যাঁ সালুকে, এর মৃত্যুটা কিভাবে হয়েছে? মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে বস। এই দেখো, এই দেখো, এর খুলিতে পেছন থেকে গুলি করা হয়েছে, আর গুলি খুব কাছ থেকে করা হয়েছিল, যার কারণে এর সামনের দিকের অর্ধেকটা মুখ নষ্ট হয়ে গেছে। ব্যাস, গুলি মেরে নিয়ে গিয়ে একে পুঁতে ফেলা হয়েছিল এই জঙ্গলে। তার মানে এর মৃত্যু গুলি লাগার কারণেই হয়েছে। হ্যাঁ, শরীরে আর কোনো সিমটম ছিল না, না বিষের কোনো ট্রেসেস ছিল, না চোটের আর কোনো চিহ্ন। আচ্ছা, এর বয়স কত হতে পারে? বস, এর হাড়ের ওপর কেমিক্যাল অ্যানালাইসিস তো এই কথা বলছে যে এর বয়স 28 থেকে 30 বছর ছিল। সারিকা তৈরি করছে ওর মুখটা, তাতে করে জানা যাবে যে মৃত্যুর আগে এ কেমন দেখতে ছিল। আর এই মারা গেছে কবে? বস, লাশটাকে দেখে তো মনে হচ্ছে না যে এর মৃত্যু বেশি দিন হয়েছে। বেশি দিন হয়নি? না। তাহলে এতটা বডিটা পছন্দ হলো কিভাবে? বস, কারণ এই মেয়েটির লাশ জঙ্গলের মধ্যে ছিল, যার কারণে নাগেটস, এই পোকা অনেক তাড়াতাড়ি তৈরি হয়েছিল, আর এরা নিজেদের কাজ এর শরীর অনেক তাড়াতাড়ি করেছে। কিন্তু একটু সময় দাও, এই পোকাটা নিজেই বলে দেবে যে এর মৃত্যুটা কতদিন আগে হয়েছে। পোকা? ডক্টর সালুকে, পোকা থেকে কি করে জানতে পারবো? সব জানা যাবে ফ্রেডি। স্যার, হ্যাঁ সারিকা। স্যার, মৃত্যুর আগে এই মহিলা এরকম দেখতে ছিলেন। পেটেক, আমাদের রেকর্ডস থেকে খবর নাও যে কেউ এই মেয়েটির মিসিং রিপোর্ট লিখিয়েছে কিনা। ইয়েস স্যার। সচিন, এটা ভালোই হয়েছে যে সায়েন্টিস্টরা জঙ্গলে ক্যাম্পেনিং করতে গিয়েছিল, না হলে ওই লাশটা পচে পচে মাটিতে মিশে যেত আর কেউ জানতেই পারতো না। হ্যাঁ স্যার, এই কথাটা তো ঠিকই। হ্যাঁ শ্রেয়া, কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, গত 6 মাসে 15 জন মহিলা নিরুদ্দেশের খবর আমাদের কাছে আছে। আর স্যার, তাদের মধ্যে এই মহিলাটির চেহারা ডক্টর সালুকের দেওয়া চেহারাগুলোর সাথে অনেকটাই মিলে যাচ্ছে। হ্যাঁ, মনে তো হচ্ছে একই রকম। আর কোনো প্রমাণ পেয়েছো? ইয়েস স্যার। স্যার, লাশের গলায় এই যে হাড়টা পাওয়া গেছে, একদম এইরকমই একটা হাড় এই মহিলার গলাতেও আছে। হ্যাঁ, হাড়টা তো একই রকম। রেকর্ড অনুযায়ী এই মহিলাটির নাম নিশা, বয়স 28 বছর। নিশা? স্যার, সালুকে স্যারও একই কথা বলছিলেন যে ওই মহিলাটার বয়স 28 থেকে 30 বছরের মধ্যেই হবে। আচ্ছা, নিখোঁজ হওয়ার রিপোর্টটা কে লিখেছিল? ওনার স্বামী অরিজিৎ। ওর স্বামী অরিজিৎ? আর স্যার, এই কমপ্লেনটাই ভদ্রলোক মাত্র 4 দিন আগেই লিখিয়েছেন। মাত্র 4 দিন আগে? মাত্র 4 দিন আগে? কিন্তু ওই মহিলার মুখ দেখে তো মনে হচ্ছে ওর মৃত্যু কম করে 10-12 দিন আগে হয়েছে। সেটাই তো আমার মাথায় ঢুকছে না স্যার। নিশার স্বামী তার স্ত্রীর নিখোঁজ হয়ে যাবার কমপ্লেন এত লেটে কেন লেখাতে গেলেন? সেটা তো নিশার স্বামী অরিজিৎই বলতে পারবে। ডক্টর অরিজিৎ, আপনি ডক্টর অরিজিৎ? হ্যাঁ, আপনারা? আমরা সিআইডি অফিসার। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, আসুন ভিতরে। না না, ঠিক আছে। আচ্ছা ডক্টর অরিজিৎ, আপনি রিপোর্ট লিখিয়েছিলেন যে আপনার ওয়াইফ নিশা গত 4 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ, 4 দিন ধরে পাওয়া যাচ্ছে না, তার বেশি দিন হবে কিনা জানি না, কারণ নিজে এখানে ছিলাম না। কোথায় ছিলেন?
আমি অফিসের কাজে পুনাতে গেছিলাম 1 মে থেকে 10 মে পর্যন্ত। তার মানে 1 মের আগে নিশা আপনার সঙ্গে এখানেই ছিল, বাড়িতে? হ্যাঁ। এসব আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ আমরা একটা লাশ পেয়েছি, আর লাশের কাছ থেকে এইটা পেয়েছি। এটা তো নিশার। স্যার, ও তো ওভার অ্যাক্টিং করছে। করতে দাও সচিন, অনেক বড় বড় অ্যাক্টর দেখেছি আমরা, করতে দাও। স্যার, আপনারা নিশার লাশটা কোথায় পেয়েছেন স্যার? এখান থেকে কিছু দূরে একটা জঙ্গল আছে, ওখানেই পেয়েছি। আচ্ছা ডক্টর অরিজিৎ, আপনি আপনার ওয়াইফ নিশার সাথে শেষ কবে কথা বলেছিলেন? যেদিন আমি পুনাতে যাওয়ার জন্য রওনা দিলাম সেদিনই কথা হয়েছে স্যার। তারপরে আর কথাই হয়নি আমার সাথে স্যার। মিসেসকে এখানে মুম্বাইয়ে একা রেখে চলে গেলেন আর আদৌ কথাই বললেন না কদিন ধরে? হ্যাঁ, চেষ্টা করেছিলাম স্যার আমি, কিন্তু ওর মোবাইলটা খারাপ ছিল স্যার। যদি ওর মোবাইল খারাপ ছিল তাহলে ল্যান্ডলাইনে কল করতে। স্যার, ল্যান্ডলাইনটাও খারাপ ছিল স্যার। আশ্চর্য, মোবাইলও খারাপ, ল্যান্ডলাইনও খারাপ। বড় কাকতালীয় ব্যাপার, দুটো ফোনই খারাপ স্যার। এসবই তো বাহানা মাত্র ডক্টর অরিজিৎ। আপনি চাইলে যে কোনো ভাবেই হোক নিজের মিসেসের সঙ্গে অবশ্যই কথা বলতে পারতেন। হ্যাঁ স্যার, স্যার আমি অনেক চেষ্টা করেছি স্যার। আমার নেইবার মিসেস ডিসুজাকেও বলেছি এসে চেক করে যেতে, কিন্তু উনি যখন এখানে এলেন তখন নিশা দরজাই খোলেনি স্যার। আর আমাদের কাছে কোনো ডুপ্লিকেট চাবিও ছিল না যে কাউকে দিয়ে। স্যার, আমাদের বাড়ির চাবিটা কারোর কাছেই নেই স্যার। হ্যালো স্যার, এনে তোর ফোন। এটাকে স্যার ও হলো আমার ছোটবেলার বন্ধু অনুরাগ। ওকেই আমি আমার ফোনটা রিপেয়ার করতে দিয়েছিলাম। কিন্তু তুই কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? কি হয়েছে? নিশা। নিশার কি হয়েছে? নিশা এখন আর এই দুনিয়াতেই নেই। হোয়াট? কবে? কি করে? সেই ব্যাপারেই ইনভেস্টিগেশন চলছে। এবার তো আপনাদের বিশ্বাস হলো না স্যার যে আমি মিথ্যে কথা বলছি না। ডক্টর অরিজিৎ, সত্যি কি মিথ্যে সেটা তো জানা যাবেই। আপাতত ইনভেস্টিগেশন যতদিন না কমপ্লিট হয় আপনি এই শহর ছেড়ে বাইরে যাবেন না। শ্রেয়া, নিশার সমস্ত বন্ধুদের নামের লিস্ট তৈরি করো আর ওদের সবাইকে বিউরোতে ডাকো। তোমরা সবাই নিশার খুব কাছের বন্ধু, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে নিশার সঙ্গে কারোর শত্রুতা ছিল বা কেউ নিশাকে ঘৃণা করত। হ্যাঁ, নিশা খুব শান্ত আর মিষ্টি স্বভাবের মেয়ে ছিল, সবাইকে সাহায্য করত। ওর কোনো শত্রু থাকতেই পারে না। আমরা গত কয়েক বছর ধরে নিশাকে চিনতাম। ওর আজ পর্যন্ত কারোর সঙ্গে ঝগড়াও হয়নি, এমনকি ও কারোর ওপর রাগও করতো না, কাউকে বাজে কথা বলতো না। বরং যখন আমাদের মধ্যে ঝগড়া হতো ওই মেটাবার চেষ্টা করত। আমাদের খুব জোর শক লেগেছে স্যার। আমরা বুঝতেই পারছি না যে কেউ নিশাকে খুন কি করে করতে পারে। নিশার স্বামী অরিজিৎ তো 1 মে থেকে 10 মে পর্যন্ত বাইরে গিয়েছিল, কিন্তু তোমরা তো এখানেই ছিলে, তাই না? তাহলে তোমরা কেউ হয়তো নিশার সঙ্গে কথা বলেছিলে বা দেখা করার চেষ্টা করেছিলে। কি হলো? হ্যাঁ, তোমরা চুপ করে কেন? তোমরা নিশার সঙ্গে দেখা করেছিলে কি না? ওর সঙ্গে কথা বলেছিলে কি না? না স্যার, নিশার সাথে কথা বলেছি অনেকদিন আগে। আমরা সবাই তো 15 দিনের জন্য রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, 1 মাস আগের কথা। আর তখন ওকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের সাথে আসতে চাও তো, কিন্তু ও না বলে দিয়েছিল স্যার। আর আমরা ফিরে আসার পর ওর সাথে আর কোনো রকম কথা হয়নি স্যার। কেন? কেন কথা হয়নি? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ নিশাকে ফোন পর্যন্ত করনি, ওকে কোনো কিছু জিজ্ঞাসাও করনি, অথচ তোমরা নাকি ওর খুব কাছের বন্ধু। হ্যাঁ, বাহ। আর ওদিকে আরেকজন নিশার স্বামী, যার ওর ব্যাপারে কোনো চিন্তাই নেই। আর তোমরা
নিশার খুব কাছের বন্ধু। বাহ বাহ বাহ, কি বন্ধুত্ব। স্যার মনে হচ্ছে যে নিশার পরিবারের লোকেরা ওর চিন্তা করতোই না, আর না তোর বন্ধুরা করতো। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই স্যার। এই ব্যাপার না তাহলে কি ব্যাপার? যদি তোমাদের মধ্যে কেউ অন্তত নিশার কথা ভাবতে না, তাহলে আজ বেচারি ও বেঁচে থাকতো। স্যার, আমি কিছু বলতে চাই। এখনো কি কথা বাকি আছে? হ্যাঁ, ঠিক আছে বলো। স্যার, আমি নিশার সাথে দেখা করেছিলাম। নিশার সঙ্গে দেখা করেছিলে? কবে? 7th মেতে আমি ওর বাড়িতে গেছিলাম। আমি বুঝতে পারছি না এই কথাটা আমার বলা উচিত হচ্ছে কিনা। আমি কোনোভাবে ফেঁসে যেতে চাই না। আর তখন নিশা বাড়িতেই ছিল? হ্যাঁ, একদম ঠিকঠাক ছিল। তোমার ঠিক মনে আছে 7ই মে তুমি নিশার বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওই সময় নিশার ব্যবহার কেমন ছিল? আমি বলতে চাইছি, ও তখন ঠিকঠাক ছিল? কোনো টেনশন ছিল ওর মধ্যে? আগে হ্যাঁ, একটু টেনশনে ছিল, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম, ও আমায় কিচ্ছু বললো না। ঠিক আছে, তোমরা যেতে পারো, কিন্তু যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে তোমরা এই শহর থেকে বাইরে যাবে না, বুঝেছো? ঠিক আছে। ওকে স্যার। স্যার, যদি অঞ্জলি 7ই মে নিশার সাথে তার বাড়িতে দেখা করেছিল, তার মানে এ নয় তো যে... এটার মানে হলো কিছু একটা গোলমাল আছে। তাহলে তো স্যার নিশার খুন ওর স্বামী করতে পারে না, কারণ 1 থেকে 10 মে পর্যন্ত ওর স্বামী শহরের বাইরে ছিল। সেটা অরিজিৎ বলেছে সচিন, অরিজিৎ বলেছিল, কিন্তু আমরা কখন কনফার্ম হলাম যে ও 10 দিনের জন্য এই শহরে ছিল কিনা? তারপরেও 10 দিনের জন্য ও বাইরে যদি গিয়ে থাকে, তাহলে 1 দিনের জন্য ও এসে ফিরে যেতে পারে। হ্যাঁ সালুকে। বস, লাশ খোলা অবস্থায় থাকলে এই ব্লু ফ্লাইজ, যাকে সাধারণভাবে মাছি বলা হয়, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। আর লাশের ওপর পৌঁছানোর কিছুক্ষণ পরেই এই ব্লু ফ্লাইজ ডিম পাড়তে শুরু করে। একটা ব্লু ফ্লাইজ একসাথে 250 থেকে 300 ডিম পাড়ে, আর 10 থেকে 12 ঘন্টার মধ্যেই এই ডিমগুলো ফুটতে শুরু করে, আর এর থেকে 2 মিলিমিটার লম্বা লার্ভার জন্ম হয়। আর এই লার্ভা লাশটার মাংস খেতে খেতে বড় হয়ে 8 থেকে 10 দিনের মধ্যে একটা পিউপায় পরিণত হয়। আর তারপর 3 থেকে 4 দিনের মধ্যেই এই পিউপা থেকে বেরিয়ে আসে সম্পূর্ণ অ্যাডাল্ট একটা ব্লু ফ্লাই। আর এই ব্লু ফ্লাই আর একটা নতুন শিকারের জন্য উড়ে যায়। বস, এই ডিম ফুটে লার্ভা হয়ে একটা সম্পূর্ণ ব্লু ফ্লাই হতে এই পুরো সাইকেলটা কম করে 13 দিন সময় লাগে। আর বস, আমি এই লাশের ওপর থেকে একটা ব্লু ফ্লাই পেয়েছি। একে স্টাডি করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি বস, এর মৃত্যু কম করে 13 দিন আগে হয়েছে। এর মৃত্যু কমপক্ষে 13 দিন আগে হয়েছে? কিন্তু স্যার, অঞ্জলি তো বলেছিল যে 7 তারিখ সে নিশার সাথে দেখা করেছিল। হ্যাঁ, ওই অঞ্জলি আমাদের মিথ্যে কথা বলেছে, মিথ্যে বলেছে। নিশার বান্ধবী অঞ্জলি যতটা বোকা দেখতে আসলে ততটা নয়। প্রথমে মিথ্যে কাহিনী বলল, আর এখন গা ঢাকা দিয়েছে। হ্যাঁ স্যার, এই কেসের সঙ্গে ও নিশ্চয়ই জড়িত, না হলেও আমাদেরকে মিথ্যা বলতো না যে 7ই মে ও নিশাকে দেখেছিল। স্যার, এখানে তো তালা মারা দেখছি। স্যার, ডাক্তারবাবু আবার উদা হয়ে যাননি তো? প্রথমে অঞ্জলি আর এখন আবার ডক্টর অরিজিৎ, এরা দুজনে একসাথেই উদা হলো নাকি? রহস্যটা কোথায়? চলো ভেতরে গিয়ে দেখি। ঘরের প্রত্যেকটা কর্নার খুঁজে দেখো।
স্যার। হ্যাঁ সচিন। স্যার ডাক্তার তো দূরের কথা, ওর জামা কাপড়ও নেই। ও, তার মানে অরিজিৎ পালিয়েছে। স্যার। হ্যাঁ শ্রেয়া। স্যার এই দেখুন, মনে হচ্ছে এটা রক্তের দাগ। শ্রেয়া, এটা রক্ত কিনা সেটা আগে কনফার্ম করতে হবে। গিয়ে গাড়ি থেকে স্প্রেটা নিয়ে এসো। স্যার। স্যার আবার এই ডাক্তার আর ওই অঞ্জলির মধ্যে কোনো রিলেশন নেই তো? হতেও পারে সচিন। অরিজিৎ আর অঞ্জলি মিলেই নিশাকে খুন করেছে, আর এখন দুজনেই গা ঢাকা দিয়েছে। স্যার এটা তো রক্তই। স্যার তার মানে নিশার স্বামী নিশাকে খুন এই ঘরেই করেছে? যদি ডক্টর অরিজিৎ নিশাকে এখানেই খুন করে থাকে, তাহলে তার লাশটা ওখানে জঙ্গলে কি করে গিয়ে পৌঁছলো? গাড়ি করে? হ্যাঁ স্যার, ডাক্তারের গাড়িটা তো বাইরেই দাঁড়িয়ে আছে। চলো দেখি গিয়ে। এই দেখো, ডক্টর অরিজিৎ তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে চলে গেছে, তবে নিজের গাড়িটা এখানে ফেলে গেছে। স্যার হতে পারে তাড়াহুড়োয় ও ট্যাক্সিতে বেরিয়ে গেছে, আর নয়তো অঞ্জলির গাড়ি নিয়ে পালিয়েছে। এটাও তো হতে পারে যে ও ভালো মতো জানতো যে ও নিজের গাড়িটা যদি নিয়ে যায় তাহলে গাড়িটা খুব সহজে ট্রেস হতে পারে। স্যার, স্যার একটা বিষয় খেয়াল করেছেন? ফ্লোর ম্যাটস, সিটস সব একদম পরিষ্কার। দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই গাড়িটাকে পুরো পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, এমন কি ছিল গাড়ির ভেতরে যে ডক্টর অরিজিৎকে গাড়ি পরিষ্কার করতে হলো? ধুলো নাকি অন্য কিছু? স্যার। হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, এখানেও রক্ত লেগে আছে। ডিকির ভেতরে রক্তের দাগ? তার মানে একটা ব্যাপারে নিশ্চিত, ডক্টর অরিজিৎ নিজের মিসেসকে বাড়ির মধ্যেই মেরেছে, তারপর ওর লাশটাকে গাড়ি করে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে। একটা কাজ করি, এসো আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞাসা করি, চলো। কেউ না কেউ কিছু না কিছু দেখে থাকবে। আমি কিচ্ছু দেখিনি। এই তো কিছুক্ষণ হলো আমি আমার মেয়ের বাড়ি থেকে ফিরলাম। মেয়ের বাড়িতে ছিলাম আমি, আর আমি জানি না যে অরিজিৎ কোথায়। মাসিমা, আপনার মেয়ের বাড়িতে কতদিন ছিলেন আপনি? এই নাও, প্রথমে আমার শাশুড়ি ছিল, এইসব কথা জিজ্ঞেস করে করে মাথা খারাপ করে দিত, আর তারপরে আমার স্বামী, আর এখন এই সিআইডি অফিসার আমাকে জানতে চাইবে যে আমি কোথায় ছিলাম, কতদিন ছিলাম। আরে আমার মেয়ে আর আমার ইচ্ছে, আমি চাইলে যতদিন খুশি আমার মেয়ের বাড়িতে থাকবো। তুমি এসব কথা জিজ্ঞেস করার কে হে? মাসিমা আপনি তো রাগ করছেন, আমরা কিন্তু এমনটা বলতে চাইনি। আরে আমি তো আমার মেয়ের বাড়িতে মাত্র 4টে দিনের জন্য গিয়েছিলাম। ওর বাচ্চাদের পরীক্ষা আছে না, তো গেলে একটু সাহায্য হয়। এটা তো খুবই ভালো কথা মাসিমা। হ্যাঁ, আর আসার পর থেকে আমার সমস্ত জিনিসপত্র আনপ্যাক করা, সারা দিন শুধু কাজ আর কাজ। কেউ নেই আমার পাশে যে কেউ আমাকে একটু কাজে সাহায্য করে। মাফ করো ভাই, আমি কাউকে দেখিনি, আমি কিচ্ছু জানি না অরিজিৎ কোথায় কি করছে। যাও এখান থেকে। ঠিক আছে। শোনো, হঠাৎ একটা কথা মনে পড়লো। হ্যাঁ, বাড়িটাও অদ্ভুত, আর ওই নিশা আর অরিজিৎ এরাও অদ্ভুত ধরনের ছিল। কেন মাসিমা, অদ্ভুত কি ছিল? আরে দেখো না, এই 4-6 দিন আগেকার কথা, টিভিতে আমি আমার দারুণ পছন্দের একটা প্রোগ্রাম দেখছিলাম, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান দেখছিলাম। তখনই হঠাৎ করে অরিজিতের ঘর থেকে হঠাৎই কার যেন একটা জোর চিৎকারের আওয়াজ পেলাম। আরে কে যেন চিৎকার করে উঠলো।
নিশ্চয়ই কারোর কিছু হয়েছে। আরে চিৎকার, এত রাতে কে চিৎকার করলো? এই আওয়াজ তো নিশার মনে হচ্ছে। আরে এদের ঘরে তো সব আলো বন্ধ দেখছি, আর আমি তো চিৎকারের আওয়াজ এখান থেকেই পেলাম, আর গলার আওয়াজ তো নিশার মতোই মনে হলো। নিশা, জানি না বাবা কি করছে, চিৎকারের আওয়াজ তো আমার নিশার মতোই লাগলো। দেখি তো, যাই তো ওদের ঘরের দিকে। নিশা, আরে এই নিশা, নিশা। না, মনে হচ্ছে সব ঘুমিয়েই পড়েছে, অথবা কেউ ভয়ের কিছু দেখছে। ভূত প্রেতে সিরিয়াল টিরিয়াল হবে মনে হচ্ছে। না বাবা, আমি তো এইরকম সিরিয়াল কখনো দেখবো না। স্যার, ওই ভদ্রমহিলা তো খুব জোর দিয়েই বলছিলেন যে 6 দিন আগে উনি যে চিৎকারের আওয়াজ শুনেছিলেন ওটা নিশারই ছিল। আর চিৎকার শোনার ঠিক 20-25 মিনিট পর উনি একটা গাড়ির আওয়াজ পান। তার মানে হচ্ছে যে নিশার স্বামী মানে ডাক্তার লাশটা গাড়ির ডিকিতে নিয়ে জঙ্গলের মধ্যে এনে ফেলে দিয়েছে। এ সবকিছুই সম্ভব, কিন্তু ডক্টর সালুখের হিসাবে নিশার মৃত্যু 12 দিন আগে হয়েছে, আর এই মহিলাটি 6 দিন আগে 6ই মে তার চিৎকারের আওয়াজ শুনেছে। এটা কি করে সম্ভব হবে? ডক্টর সালুখের হিসেব ভুল হতে পারে না। সালুকে, সালুকে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, নিজেকে কি মনে করো? আরে কি হলোটা কি? চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি, প্রশংসা করবো? তোমার জন্য জানো কত গোলমাল হয়েছে? আরে ব্যাপারটা কি পরিষ্কার বলো না। তাহলে পরিষ্কার জেনে নাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি। দেখো, তুমি রিটায়ার হয়ে যাও। কিন্তু ফ্রেডি স্যার, আসলে হয়েছেটা কি? আরে ওকে কি জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো না, নিজের বসকে জিজ্ঞেস করো, শালুকে স্যারকে জিজ্ঞেস করো। কি হয়েছে কি বলো না। তুমি ভুল ইনফরমেশন দিয়েছো, আর ওই জন্য নিশার কেস গোলমাল হয়ে গেছে। কি ভুল ইনফরমেশন দিয়েছি আমি? কি ভুল ইনফরমেশন দিয়েছো? তাহলে শোনো, তুমি বলেছিলে না যে বস আমি হলফ করে বলতে পারি যে নিশার মৃত্যু 13 দিন আগে হয়েছে, মানে 30 এপ্রিলে হয়েছে, বলেছিলে না? তো এতে ভুল কি আছে? কি ভুল আছে? শালুকে নিশার মৃত্যু 13 দিন আগে হয়নি, বরং 7 দিন আগে হয়েছে। 7 দিন আগে, বুঝেছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ নেই, সাক্ষী আছে আমার কাছে। সাক্ষী আছে। হ্যাঁ ডক্টর সালুকে, নিশার এক প্রতিবেশী 6 তারিখ রাতে নিশার চিৎকারের আওয়াজ শুনেছিল। আরে ফ্রেডি, এটা কি করে হবে? এটা হতেই পারে না। ইটস ইম্পসিবল। কিভাবে ইম্পসিবল? হ্যাঁ, কেন ইম্পসিবল? এই ব্লু ফ্লাই আমাকে মিথ্যে কথা বলতে পারে না প্রদ্যুমন। এটা হচ্ছে ব্লু ফ্লাই, একটা মাছি, কোনো মানুষ নয় যে নিজের বয়স লুকাবে। আর এতদিন যখন কোনো ভুল হয়নি, তাহলে আজ কি করে ভুল হতে পারে? হতে পারে মানে কি সালুকে? ভুল হয়েছে, ভুল করেছো তুমি। তুমি ভুল করেছো সালুকে। হ্যাঁ বলুন। আচ্ছা, 1 মে থেকে 10 মে পর্যন্ত ডক্টর অরিজিৎ কি এখানে ছিলেন? কি নাম বললেন আপনি? ডক্টর অরিজিৎ। হ্যাঁ স্যার, 1 মে থেকে 10 মে ডক্টর অরিজিৎ এই হোটেলেই ছিলেন। এই ব্যক্তি? স্যার, ইনি ডক্টর অরিজিৎ কিনা সেটা বলতে পারবো না, কিন্তু ওনাকে আমি এই হোটেলে দেখেছি সেটা নিশ্চিত। স্যার, ইনি ডক্টর অরিজিৎ। তুমি ঠিক জানো? হ্যাঁ স্যার, উনি যখনই পুনে আসেন আমাদের হোটেলেই ওঠেন। স্যার, এই দেখুন স্যার। এটা কি 6 মে সকাল 10:32 থেকে 7 মে 8:45 পর্যন্ত ডক্টর অরিজিৎ ডু নট ডিস্টার্বের ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিন্তু 2 দিন ধরে উনি নিজের ঘরে করছিলেনটা কি? স্যার, ওনার ঘরে তো দূরের কথা, এই হোটেলেই ছিলেন না। হোটেলেতেই ছিলেন না? হ্যাঁ স্যার। কোথায় গেছিলেন? এটা তো আমি ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু খুব তাড়াহুড়ো করে উনি কোথাও যাচ্ছিলেন, আর ফোনে কারোর সঙ্গে খুব রেগে কথা বলতে বলতে যাচ্ছিলেন। আচ্ছা, ডক্টর অরিজিৎ কি নিজের গাড়িতে এসেছিলেন নাকি? না স্যার, ট্যাক্সিতে এসেছিলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। একটা কথা পরিষ্কার, ডক্টর অরিজিৎ 6 মে পুনে থেকে মুম্বাই গেছিল, নিশার খুন করেছে, সমস্ত প্রমাণ লোপাট করেছে, আর 7 মে পুনে ফিরে এসেছে। হতে পারে নিখিল,
কিন্তু এই ব্যাপারে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে উনি এখান থেকে মুম্বাই গেছিলেন। তাহলে এখন খোঁজ কি করে পাবো স্যার? উনি নিজের গাড়ি তো আনেননি, তাই যেখানেই গেছিলেন ট্যাক্সিতেই গেছিলেন হয়তো। একটা কাজ করি, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করি। স্যার বলুন না, হয়েছেটা কি? স্যার প্লিজ বলুন কি হয়েছে। সব ভুলভাল হয়ে গেছে সারিকা। ওই প্রদ্যুমন ঠিক বলেছে, আমি ভুলছিলাম। কি? এই নাগেটস গুলো ভুলছিলাম। কি বলছেন আপনি স্যার? হ্যাঁ শালুকে, কেন ডেকেছ? বস, আসলে তুমি ঠিক বলেছ, কিন্তু আমিও ভুল বলিনি। তার মানে? আমার কথাটা শোনো বস, আমি যে পোকাগুলোকে টেস্ট করছিলাম ওই পোকাগুলো নকল ছিল। কি? পোকাগুলো নকল ছিল? হ্যাঁ। কিন্তু সেটা কি করে সম্ভব? হ্যাঁ শালুকে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমিই তো বলেছিলে না যে মাছিরা মানুষের মতো নিজের বয়স মিথ্যে করে কাউকে বলে না। তাহলে এটা কিভাবে হলো? বস, এই মাছিটা এখনো মিথ্যে কথা বলছে। আবার একই কথা? কথাটা শোনো, এই পোকাটা তো 13 দিনের পুরনো বটেই, কিন্তু এটা নিশার লাশের নয়। কি? নিশার লাশের নয় সেগুলো? না। তাহলে কোন লাশের? এই পোকাটা অন্য লাশের। বস, অন্য কোন লাশ থেকে পোকাটাকে তুলে এনে কেউ নিশার বডির ওপর রেখে দিয়েছে। স্যার এর মানে ওর মৃত্যু 6th মেতেই হয়েছিল, ওই সাক্ষী যেরকম বলছে সেই অনুযায়ী? হ্যাঁ বস। তাহলে এই ব্যাপার, এই জন্য ওখানে 7 দিনের একটা পার্থক্য আছে। মানে কেউ চাইছিল যে আমাদের মনে হয় যে নিশার মৃত্যু 7 দিন আগে হয়নি, বরং 13 দিন আগে হয়েছে। কিন্তু স্যার এরকম কাজ করতে কে পারে? এই কাজ সেই করতে পারে ফেডরিক, যে খুব বুদ্ধিমান, চতুর বুদ্ধি সম্পন্ন, যে লাশের পচন সম্পর্কে সবটা জানে, এমনকি সে মাছির ব্যাপারেও জানে। আর সে হলো ডক্টর অরিজিৎ। ডক্টর অরিজিৎ। ভালো করে দেখো, হয়তো দেখেছো তুমি। না স্যার, কিছু দেখিনি। দাদা, এই ভদ্রলোক কি আপনার ট্যাক্সিতে উঠেছিল? হ্যাঁ স্যার, কিছুদিন আগে এই ভদ্রলোক আমার ট্যাক্সিতে উঠেছিলেন। খুব তাড়াহুড়ো করছিলেন, আমার স্পষ্ট মনে আছে। এত ভালোভাবে কি করে মনে আছে তোমার? কারণ উনি জোর করে কিছু না বলেই আমার ট্যাক্সিতে উঠে পড়েন। খুব তাড়ায় ছিলেন। কোথায় নিয়ে গেছিলে ওনাকে? স্যার মহাবালেশ্বর। মহাবালেশ্বর? হ্যাঁ স্যার, ভীষণ রেগেছিলেন আর তাড়াহুড়ো করছিলেন। বললেন তাড়াতাড়ি মহাবালেশ্বর চলো। মহাবালেশ্বরে যাওয়ার এত তাড়া কেন ছিল ডক্টর অরিজিতের? স্যার আমি তো মহাবালেশ্বর যেতে চাইনি, আমার গাড়ি তো পঞ্চগনি অবধি যেত, কিন্তু উনি ভীষণ জবরদস্তি করছিলেন আর আমাকে এক্সট্রা পয়সা দেবেন বলায় তো আমি রাজি হয়ে যাই। স্যার ডক্টর অরিজিৎ পুনে থেকে মুম্বাই নয়, বরং মহাবলেশ্বর গেছিল। আচ্ছা, তোমার মনে আছে তুমি মহাবালেশ্বরে ওনাকে কোথায় ছেড়েছিলে? রাস্তার নাম, হোটেল? হ্যাঁ স্যার, ট্যাক্সির মধ্যে উনি একটানা ফোনে কারোর সাথে কথা বলছিলেন আর মহাবালেশ্বরের হোটেলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। কোন হোটেল? স্যার হোটেল গ্যালাক্সি স্টার। কিন্তু যেই আমরা পৌঁছলাম উনি 500 টাকা 3টে নোট দিলেন আর খুচরো ফেরত নিলেন না, আর তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেলেন। স্যার পুনের হোটেল স্টাফও এইটাই বলেছিল যে ফোনে কথা বলতে বলতে তাড়াহুড়োয় বেরিয়ে গেছিল। ট্যাক্সির ভেতরেও পুরো সময়টা ফোনে কথা বলেছে, কিন্তু ও কার সাথে কথা বলছিল সেটা তো মহাবালেশ্বরে গিয়েই জানতে পারা যাবে। হোটেল গ্যালাক্সি স্টার। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি আসুন আর পার্টিতে মজা করুন, বাকি সব আমরা ম্যানেজ করে নেব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? সিআইডি, আমি আপনাদের জন্য কি করতে পারি? আপনি শুধু উত্তরটা দিন, বাকি আমরা দেখে নেব। কোনো সিরিয়াস ব্যাপার স্যার? সিরিয়াসই ব্যাপার। আমরা এমন একটা লোকের ব্যাপারে জানতে এসেছি যে 6th মে এখানে এসেছিল। স্যার এখানে তো রোজ অনেকেই আসেন, আপনি কার কথা বলছেন? এই যে এনার কথা বলছি। এই লোকটা, এই তো ওই পাগল লোকটা স্যার। আমি তো আগেই বুঝেছিলাম এই লোকটা একদম পাগল। পাগল লোক?
আরে না না, উনি ডক্টর, ওনার নাম অরিজিৎ। এই লোকটা ডক্টর? কিন্তু স্যার ওই দিনটা এই লোকটা একদম পাগলের মতো ব্যবহার করছিল। আচ্ছা, ও কবে এসেছিল? স্যার এখনই বলছি। ছয়ই মে এসেছিল স্যার, আর একদম তাড়াহুড়োর মধ্যে এসেছিল স্যার। আর সোজা রিসেপশনে এসে জিজ্ঞেস করলো আমার বউ কোথায়, আমার বউ কোথায়। স্ত্রী? ওনার স্ত্রী এখানেই উঠেছিলেন? না স্যার, কিন্তু ও বলছিল যে ওর বউ নিশা নাকি সমস্যায় পড়েছে, ওর নাকি প্রাণের আশঙ্কা আছে। আমরাই ওকে ফোন করে মহাবলেশ্বরে ডেকে এনেছিলাম। কি? হ্যাঁ স্যার, ও বলছিল হোটেল গ্যালাক্সি স্টারের ম্যানেজার নাকি ওকে ফোন করে এখানে ডেকেছে। কে ম্যানেজার? স্যার ম্যানেজার তো আমি, কিন্তু আমি কোনো ফোন করিনি। আর নিশা নামের কোনো মহিলাও এখানে এসে থাকেননি। তাহলে উনি এসব বলছিলেন কেন? হ্যাঁ স্যার, বলছিল ওনার বউ নাকি এখানে কোন একটা লোকের সঙ্গে কি সব ঝগড়া করেছে, অনেক কথা কাটাকাটি হয়েছে। আর আমি নাকি ওকে ফোন করে এখানে ডেকে বলেছি যে ওর বউকে বাঁচিয়ে নিতে। তারপরে কি হলো? কিন্তু স্যার আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমি কোনো ফোন করিনি। তারপর স্যার ওর একটা ফোন এলো আর ও কথা বলতে বলতে চলে গেল। আচ্ছা, ও তার সাথে কথা বলছিল শুনেছেন আপনি? বা কি নিয়ে কথা বলছিল? না স্যার, আমরা তো স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে ও এখান থেকে চলে গেল। ঠিক আছে নিখিল, যদি 6 মে ডক্টর অরিজিৎ এখানে মহাবলেশ্বরে থাকে, তাহলে 6 মে মুম্বাইয়ে নিশার খুন কে করলো? ভীষণ চালাক এই খুনি। প্ল্যানিং করে ও প্রথমে নিশাকে খুন করে আর তারপরে খুনের অপরাধে ফাঁসিয়ে দেয় অরিজিৎকে। হ্যাঁ স্যার, খুনি অনেক পরিশ্রম করেছে এটা প্রমাণ করার জন্য যে খুনটা 10 থেকে 12 দিন আগে হয়েছে, তার মানে এপ্রিলের 28 থেকে 30-এর মধ্যে। কিন্তু স্যার খুনি এটা কেন প্রমাণ করতে চাইছে যে নিশার খুন 28 থেকে 30-এর মধ্যেই হয়েছে? কারণ কি শ্রেয়া, ওই দিন অরিজিৎ এই শহরেই ছিল, এই শহরে। আর খুনি চাইছিল যে আমরা অরিজিৎকে যেন সন্দেহ করি। কিন্তু স্যার এটা তো আমরা জানতে পেরে গেছি যে খুনটা 5 থেকে 6 দিন আগে হয়েছে। কিন্তু এর মাঝে এই খুনি ডাক্তারকে পুনে থেকে মহাবলেশ্বর কেন ডাকলো? কেন? সেটা এই কারণে সচিন, যে ও এটা ভেবেছিল যদি আমরা জানতে পারি যে খুনি 10-12 দিন আগে হয়নি, বরং 5-6 দিন আগে হয়েছে, তাহলেও আমরা সন্দেহ করব অরিজিৎকেই। কিন্তু কি করে স্যার? শ্রেয়া, খুনি প্রথমে নিশাকে খুন করে আর ওই দিনে ও মহাবালেশ্বর চলে যায়। আর ও মহাবালেশ্বর থেকে ফোন করে পুনেতে অরিজিৎকে, আর ওকে ডেকে নেয় মহাবালেশ্বরে। আর খুনি ভালোভাবে জানতো যে আমরা পুনেতে হোটেলে গিয়ে জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করব। আর আমরা এটা জানতে পেরে যাব যে তার মাঝেই ও 2-3 দিনের জন্য উধাও ছিল। আর আমাদের সন্দেহ আরো দৃঢ় হবে। কিন্তু স্যার খুনি ঘরের ভেতরে ঢুকলো কি করে? দরজা জানালা তো সব ঠিকঠাক ছিল, কোনো কিছুই তো ভাঙা হয়নি। স্যার এটাও তো হতে পারে যে খুনি নিশাকে ভালো মতো চেনে, তাই বাড়িতে সহজেই ঢুকে গেছিল, নিশাকে খুন করে আর তারপরে গাড়ির চাবি নেয়, লাশটাকে গাড়িতে তোলে আর জঙ্গলে চলে যায়। হতে পারে স্যার এটাও হতে পারে যে খুনি বাড়ি আর গাড়ির দুটোই ডুপ্লিকেট চাবি বানিয়েছিল। এটাও হতে পারে। নিশার বাড়ির আশেপাশে যে কজন চাবিওয়ালা আছে, ওরা নিশ্চয়ই জানে যে কে ওদের কাছে বাড়ির চাবি আর গাড়ির চাবি একসঙ্গে বানাতে দিয়েছিল। ওই অরিজিতের মোবাইল ফোন রেকর্ডস চেক করো, জানা যাবে কে ওকে পুনেতে ফোন করেছিল মহাবালেশ্বরে আসার জন্য। এই চাবিওয়ালাকে জিজ্ঞাসা করে দেখি। বলুন স্যার, কোন তালা চাবি বানাতে হবে? তুমি কোন তালা চাবি বানিয়েছিলে সেটাই জানতে চাই। হ্যাঁ কি স্যার, কি কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝে যাবে, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আমি কিছু করিনি স্যার। আরে আমরা কখন বললাম যে আপনি কিছু করেছেন? হতে পারে আপনাকে দিয়ে কেউ কিছু করিয়েছে। ভালো করে মনে করে বলো, কেউ এসেছিল তোমার কাছে দুটো ডুপ্লিকেট চাবি বানাতে? একটা নিজের বাড়ির জন্য আর একটা গাড়ির জন্য। মনে আছে তো স্যার, একটা লোক এসেছিল 8-9 দিন আগে, ওর বাড়ির চাবি হারিয়ে গেছিল, তো বললো চাবি বানাতে হবে। আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, আমার তো কাজই চাবি বানানো। কিন্তু যতক্ষণ ওর বাড়ির দরজা না দেখতে পাবো ততক্ষণ চাবি বানাবো কি করে? তারপর উনি কি বললেন? প্রথমে তো কিছু বললো না, ওর মুখটা একদম ছোট হয়ে লিভারের তালার মতন হয়ে গেছিল স্যার। তারপর খানিকক্ষণ ভেবে বলেন ঠিক আছে চলো। মানে তুমি ওর বাড়ি গিয়েছিলে? বাড়ির বাইরে পর্যন্ত গেছিলাম, ওর বাড়ির তালাটা দেখে বললাম আমি 8 ঘন্টার মতো বানিয়ে দেবো। তারপর ওর গাড়িটা দেখালো, বললো এরও চাবি বানাতে হবে, সেফটির জন্য আরেকটা চাবি খুব দরকার। আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো, এটা এমন কি ব্যাপার? ওনার বাড়ি কোথায়? ব্যাস সামনে গিয়ে ডান দিকে সেকেন্ড গলির সেকেন্ড বাড়ি। স্যার এ তো ডক্টর অরিজিতের বাড়ির দিকে ইশারা করছে। ওই লোকটা কি এই ব্যক্তি? না স্যার, এই লোকটা নয়।
তোমার ওই লোকটার মুখ মনে আছে? হ্যাঁ মনে আছে তো স্যার, এরকম কাস্টমারকে ভুলবে কে? আরে যা চেয়েছি তাই দিয়েছে, ডবল পেমেন্ট দিয়েছি, ডবল। নিখিল ওকে ব্যুরোতে নিয়ে যাও আর স্কেচ আর্টিস্টকে ডাকো, দেখা যাক ওই লোকটা কে ছিল। দেখো, তোমাকে যে চাবি বানাতে বলেছিল না, তার ফেসের প্রতিটা পার্ট ভালো করে বলো আমাদের আর্টিস্টকে, ভুল একদম বলবে না, কেমন? হ্যাঁ শ্রেয়া, নম্বরের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার এখনো পর্যন্ত তো কিছু জানা গেল না, চেষ্টা চলছে। তাড়াতাড়ি করো শ্রেয়া, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। স্যার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে খুনি ওকে কেন মহাবালেশ্বর ডেকেছিল? মুম্বাইতেও তো ডাকতে পারতো। এই ভুল ও কোনোদিন করবে না। যদি অরিজিৎ মুম্বাইতে যেত তাহলে ওকে পুনের হোটেলে চেক আউট করতে হতো, আর মুম্বাই আসলেই ও জানতে পারতো যে নিশা নিখোঁজ, আর তাহলে ও পুলিশের কাছে গিয়ে মিসিং রিপোর্ট লেখাতো। বুঝতে পারছি না যে এই খুনিটা চাই কি আসলে স্যার। খুনি চেয়েছিল এক তীরে দুটো পাখি, মানে নিশার খুন আর ওর স্বামী শাস্তি। দুজনেরই শত্রু ছিল এই খুনি। স্যার জানা গেছে 5 তারিখ ওকে এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল। কোথাকার নাম্বার এটা? স্যার এটা মহাবালেশ্বরের কোনো একটা এসটিডি বুথের নাম্বার। মহাবালেশ্বরের কোনো এসটিডি বুথের নাম্বার? তার মানে স্যার এই খুনি সবকিছু ভেবে চিন্তাই করেছে। হ্যাঁ, খুব চালাক মনে করে নিজেকেও, কিন্তু ও জানে না যে সিআইডির সঙ্গে ও চ্যালেঞ্জ জানাচ্ছে। স্যার স্কেচ রেডি। এই সেই লোক, এই তোমাকে দিয়ে চাবি বানিয়েছিল? হ্যাঁ স্যার, এটাই সেই লোকটা। এই লোকটা আমাকে ডবল পয়সা দিয়েছিল, ওর মুখটা আমি কি করে ভুলতে পারি? মাই গড! স্যার এই লোকটাকে দেখে তো মনেই হচ্ছে না যে সেই লোক যে কিনা খুনটা করেছে। হ্যাঁ, প্রথমে নিশাকে খুন করে, তারপরে ও নিজেকে বাঁচানোর জন্য অরিজিৎকেও গায়েব করে দিয়েছে। ও মেরেও ফেলতে পারে ও অরিজিৎকে। এর ফোন নাম্বার আমাদের কাছে আছে তো, ওকে ফোন করে জেনে নাও ও এখন কোথায় আছে, তারপর ওকে তুলে নিয়ে এসো এখানে। অরিজিৎ, কেমন লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, ছেড়ে দাও আমায়। আমি কি ক্ষতি করেছি তোর? ছেড়ে দে আমায়। কি ক্ষতি করেছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? 6 বছর আগে সেই সন্ধ্যাটা মনে কর, যখন সেই অপরাধটার জন্য আমায় তুই জেলে পাঠিয়েছিলিস, যে অপরাধটা আমি কোনোদিন করিনি। আমি ভেবেছিলাম তুই ওই কথাটা ভুলে গেছিস। অরিজিৎ, এসব কথা কেউ কি করে ভুলতে পারে তুই বল না। আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ওই 6 বছর আমি জেলে কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। সেই প্রতিটা মুহূর্ত অপমানের ছিল। তোর শাস্তি আমি ভোগ করেছি, আর তুই বলছিস আমি তোকে ক্ষমা করে দেব? না, কোনোদিনও না। তুই তোর কর্মের ফল নিশ্চয়ই পাবি, আর তোকে শাস্তি আমি দেব। আমি। কি করবি তুই? এত তাড়াহুড়ো কিসের তোর? হ্যাঁ, এক্ষুনি বলছি। না না না, এই রিভলভারে 6টা গুলি থাকে, কিন্তু এতে শুধু 5টাই আছে। তুই জানিস আরেকটা গুলি কোথায় গেল? বল, জানিস? ওই গুলিটা দিয়ে আমি আরেকজনকে খুন করেছি। তোর আদরের বউকে, নিশাকে। হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। চিৎকার করবি না, চেঁচামেচি আমার একদম পছন্দ না। চেঁচাবি না একদম। ওই 6 বছরের শাস্তির প্রতিশোধ এই 6টা গুলি নেবে। প্রথম গুলিটা চলেছিল নিশার ওপর, দ্বিতীয়টা চলবে তোর ওপর। তুই জানিস, আমি যখন জেলে ছিলাম না, তখন এটাই ভাবতাম যে কবে বাইরে বেরোবো আর তোর থেকে প্রতিশোধ নেব। এক একটা গুলি এক একটা বছরের প্রতিশোধ নেবে তোর থেকে, যা আমি জেলে কাটিয়েছি। যন্ত্রণা হলো? হ্যাঁ, কান্না পাচ্ছে? খুব কান্না পাচ্ছে? আমিও কেঁদেছিলাম রে। ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। আমি তোকে ক্ষমা করতে পারবো না অরিজিৎ, আমি পারবো না। তোর জন্য আমার ফিয়ান্সে আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়, তারপর আমি আর কাউকে কোনোদিন আমার পাশে পাইনি। তুই তো ডক্টর হয়ে গেলি, বিয়ে করলি, সংসার পাতলি, আর আমার কি হলো? আমার পুরো জীবন, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। সারা জীবনের মতো একটা ছাপ পড়ে গেল খুনির, ক্রিমিনালের। আর তোকে আমি কি করে ছেড়ে দিব? না 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 না।
স্যার সিগন্যাল ওদিক থেকে আসছে। কোন দিকে? এ দেখুন স্যার, এদিকে। আমি জেলের মধ্যে পড়ছিলাম, নিজের উপর ঘেন্না হচ্ছিল আমার তোর জন্য। স্যার এটা তো সেই জঙ্গল যেখানে খুনিরা নিশাকে পুঁতে রেখেছিল। এই সব কিছুর মধ্যে আমার মা মারা যায় তোর জন্য। আচ্ছা, খুনি অরিজিৎকেও মেরে ফেলেনি তো? হয়তো এখনো না, যদি মেরে ফেলতো তাহলে খুনি পালিয়ে যেত। সিগন্যাল এখানেই দেখাচ্ছে, তার মানে এখানেই আছে। স্যার সিগন্যাল এদিক থেকে আসছে, চলো। আমি অনাথ হয়ে গেলাম, একা হয়ে গেলাম, বদনাম হয়ে গেলাম আমি শুধু তোর জন্য। গুলির আওয়াজ ওই দিক থেকে এলো মনে হচ্ছে। আমি ভেঙে গেলাম, ভেঙে চুরমার হয়ে গেলাম। আমি 6 বছরের প্রতিশোধ নেব। তুই বাঁচবি না অনুরাগ, সিআইডি তোকে ধরেই ফেলবে, তোর ফাঁসি হবে, ফাঁসি। স্যার স্যার সিগন্যাল এদিক থেকে আসছে স্যার। ফাঁসি তো হবেই, কিন্তু তার আগে আমি তোকে ফাঁসি দেব। না অরিজিৎকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। কিচ্ছু হবে না তোমার। পালিয়ে তুই যাবি কোথায়? কলেজে আমি অরিজিৎ আর নিশার বন্ধু ছিলাম। হোস্টেলে অরিজিতের হাতে একটা ছেলের খুন হয়ে যায়, সেই দোষটাও আমার ঘাড়ে দিয়ে দেয়। ওই মিথ্যে খুনের দোষে 6 বছর আমার জেলে কাটাতে হয়। আর জেল থেকে বেরোনোর পরে তুই অরিজিতের বন্ধু সাজার নাটক করেছিলি। এনে তোর ফোন। ঠিক আছে স্যার, ও আমার ছোটবেলাকার বন্ধু অনুরাগ। আমি বদলা নিতে চেয়েছিলাম, যেমন ও আমাকে মিথ্যে দোষে ফাঁসিয়েছিল, আমি ওকে ফাঁসাতে চেয়েছিলাম। নিশাকে খুন করে নিশার বাড়ির ডুপ্লিকেট চাবি আমি বানিয়েছিলাম। আর যখন নিশা একা ছিল আমি ওর খুন করে দিই। আমি ওর ঘরের ফোন আর মোবাইলটা নষ্ট করে দিই, যাতে অরিজিতের সঙ্গে কথা না বলতে পারে। আমি ইচ্ছে করে নিশাকে খুন করার পর রক্ত এদিক ওদিক ছিটিয়ে দিই, যাতে সিআইডি মনে করে যে অরিজিৎ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে, যাতে ও জেলে যায় সেই খুনের অভিযোগে, যেটাও কোনোদিন করেনি। তাহলে অঞ্জলিকে কেন অপহরণ করলি? কারণ অরিজিৎকে সাহায্য করছিল, ওকে বাঁচানোর চেষ্টা করছিল। এই মেয়েটার জন্য আমার সব প্ল্যান ভেস্তে যেত। আমার খুব রাগ হলো, তাই আমি ওকেও কিডন্যাপ করলাম আর আমার কাছে ওকে নিয়ে আসি এই জঙ্গলে। অরিজিৎ আমার বন্ধু ছিল, বুঝেছো? আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আচ্ছা, তুই ডক্টর অরিজিৎকে মহাবলেশ্বরে কেন ডেকেছিলি? এটা আমার প্ল্যান বি ছিল, যাতে সিআইডি যদি কোনো রকমে জানতেও পেরে যায় যে খুন 6ই মে হয়েছিল, তাতে ওর সন্দেহ অরিজিতের ওপরই যেন যায়, যাতে সিআইডির মনে হয় যে 6ই মে অরিজিৎ পুনে থেকে মুম্বাই আসে, নিশাকে খুন করে আর 7 তারিখ ফিরে যায়। প্ল্যান এ, প্ল্যান বি সব ফ্লপ করে গেল তো। যখন তোর মনে হলো যে তোর সবকিছু ফাঁস হয়ে যাবে, তখন তুই অরিজিৎ আর অঞ্জলিকে এই জঙ্গলে নিয়ে এলি ওদের খুন করার জন্য। কিন্তু তোর ব্যাড লাক, সিআইডি টাইমে এসে গেল। ডক্টর অরিজিৎ তোর কর্মের শাস্তি পাবে, কিন্তু তুই আইনকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আর নিশাকে খুন করার জন্য তুই কঠোর শাস্তি পাবি, হয়তো ফাঁসি।